বোঝা যায়। শুরু করব। আসসালামু আলাইকুম। আশা করি হচ্ছে তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কেমিস্ট্রি যে চ্যাপ্টারটা পড়তে চাচ্ছি সেটা হচ্ছে তড়িৎ রসায়ন। তো আমরা চ্যাপ্টারটা শুরু করি। আশা করি এটা মুছে ফেলবো। এটা হচ্ছে একটা গ্যালভানিক কোষের চিত্র। আমরা হচ্ছে আলোচনা এক পর্যায়ে গ্যালভানিক কোষের চিত্রটা আবার আঁকবো এবং আলোচনা করব। এখন হচ্ছে আপাতত আমরা চ্যাপ্টারটা শুরু করি। ঠিক আছে, আমরা আজকে পড়বো হচ্ছে তড়িৎ রসায়ন। নাম থেকে হচ্ছে বোঝা যাচ্ছে যে তড়িৎ বা ইলেকট্রিসিটির সাথে কেমিস্ট্রির কি সম্পর্ক, এই জিনিসটা এই চ্যাপ্টারে হচ্ছে আমরা আলোচনা করব তড়িৎ রসায়ন চ্যাপ্টারে। তো হচ্ছে আমরা দেখব এই চ্যাপ্টারে যে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে যেরকম যেই রাসায়নিক বিক্রিয়াগুলো সংঘটিত হয় না স্বতঃস্ফূর্তভাবে, ওগুলো আমরা বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে সংঘটিত করতে পারি। আবার এটাও দেখব যে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক শক্তিকে ইউজ করে আমরা কিভাবে হচ্ছে ইলেকট্রিসিটি বা কারেন্ট উৎপন্ন করতে পারি। তো এই প্রক্রিয়াগুলো জানার আগে আমরা সবার আগে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে তড়িৎ পরিবাহী এবং এর প্রকারভেদ। তো তড়িৎ পরিবাহী কি এবং তড়িৎ অপরিবাহী কি? কোনো একটা পদার্থের পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে তড়িৎ পরিবাহী এবং তড়িৎ অপরিবাহী সকল পদার্থকে এই দুইটা ভাগে ভাগ করা যায়। তড়িৎ পরিবাহী জিনিসটা কি? তড়িৎ পরিবাহী হচ্ছে যেই সকল পদার্থের মধ্য দিয়ে সহজেই তড়িৎ প্রবাহ হতে পারে, আর তড়িৎ অপরিবাহী হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হতে পারে না। যেরকম তড়িৎ অপরিবাহী পদার্থের মাঝখানে আছে প্লাস্টিক, রাবার, ওগুলোর মাঝখান দিয়ে আমরা ইলেকট্রিসিটি পাস করতে পারি না, সো ওগুলো হচ্ছে তড়িৎ অপরিবাহী। আর তড়িৎ পরিবাহীর মধ্যে যেরকম আমরা কপার তার ইউজ করি বা হচ্ছে রূপা, অ্যালুমিনিয়াম, যেগুলো ধাতু, ওগুলো হতে সহজেই হচ্ছে ইলেকট্রন পাস করতে পারে বা ইলেকট্রিসিটি পাস করতে পারে, সো এগুলো হচ্ছে তড়িৎ পরিবাহী। তড়িৎ পরিবাহীকে হচ্ছে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তড়িৎ পরিবাহীর ভাগের মাঝখানে কি আছে? একটা হচ্ছে তড়িৎ সুপরিবাহী, এগেইন অর্ধপরিবাহী, আরেকটা হচ্ছে সুপার কন্ডাক্টর। এখন সুপরিবাহী জিনিসটা কি সুপরিবাহী নামটা থেকেই বোঝা যাচ্ছে এই সকল পরিবাহীর মধ্যে দিয়ে খুব সহজেই ইলেকট্রন পাস করতে পারে, মানে খুব সহজেই এর মাঝখান দিয়ে তড়িৎ প্রবাহ হয়। সকল পরিবাহীর মাঝখান দিয়ে তড়িৎ প্রবাহ হয়, কিন্তু তড়িৎ সুপরিবাহীর মাঝখান দিয়ে তড়িৎ প্রবাহ খুব সহজে হতে পারে। আর অর্ধপরিবাহীটা কি? অর্ধপরিবাহী হচ্ছে এমন একটা পদার্থ যেটা কখনো কখনো পরিবাহীর মতো আচরণ করবে, আবার কখনো কখনো ইনসুলেটর বা অন্তরকের মতো আচরণ করবে। যেমন অর্ধপরিবাহী পদার্থগুলো হচ্ছে নিম্ন তাপমাত্রায় সেই ইনসুলেটরের মতো আচরণ করবে, তার মাঝখান দিয়ে কোনো ইলেকট্রিসিটি পাস করতে পারবে না। কিন্তু আবার উচ্চ তাপমাত্রায় সেই পরিবাহীর মতো আচরণ করবে, তার মাঝখান দিয়ে সহজেই ইলেকট্রন পাস করতে পারবে। তো এই অর্ধপরিবাহী পদার্থের উদাহরণগুলো হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যেরকম বড় করে যেরকম হচ্ছে গ্রুপ 14A বা গ্রুপ 4, আমরা হচ্ছে 14 নম্বর গ্রুপ, পর্যায় সারণীর 14 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে গ্রুপ 14 এর মৌলগুলো যেরকম হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী হিসেবে কাজ করে। এগুলোর পরিবাহিতা পরিবাহী এবং ইনসুলেটর এই দুইটার মাঝামাঝি ধরনের। আর সুপার কন্ডাক্টর জিনিসটা কি? সুপার কন্ডাক্টর জিনিসটা হচ্ছে কয়েকটা ধাতুর সংকর বা ধাতুর সংকরের অক্সাইড। ধাতুর সংকর মানে কি? যেরকম ধরো NB এটা একটা ধাতু আর জার্মেনিয়াম এটা একটা ধাতু, এই দুটো ধাতু মিলিয়ে একটা সংকর যদি আমি ক্রিয়েট করি, যেরকম হচ্ছে NB3GE, এটা তখন সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে। সুপার কন্ডাক্টর মানে হচ্ছে নিম্ন তাপমাত্রায় তার মাঝখানে কোনো রোধই থাকে না, তুমি যেই ইলেকট্রিসিটি পাস করবা সেটা বিনা রোধেই তার মাঝখান দিয়ে চলে যেতে পারবে, এই কারণে তাকে বলা হয় অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। এরকম আছে হচ্ছে NB3GE, দেন YBA2O7, YBA2CU3O7। এখন এই আমাদের যে সুপার কন্ডাক্টর যেই পদার্থগুলো, এগুলোর হচ্ছে একটা নির্দিষ্ট নিম্ন তাপমাত্রা আছে যেটাকে বলবো হচ্ছে আমরা সন্ধি তাপমাত্রা।
যতক্ষণ না তুমি সন্ধি তাপমাত্রায় আসবা ততক্ষণ সে পরিবাহীর মতো কাজ করবে, নর্মাল ইলেকট্রিসিটি পাস করবে। কিন্তু যখন তুমি ওই সন্ধি তাপমাত্রার নিচে চলে আসবা তখন তার মাঝখানে আর কোনো রোধই থাকবে না, সে তখন অতি পরিবাহী হিসেবে কাজ করবে। তো আমরা জানলাম এটা হচ্ছে তড়িৎ পরিবাহীর 3টা প্রকারভেদ, সুপরিবাহী, অর্ধপরিবাহী, সুপার কন্ডাক্টর। এখন আমরা তড়িৎ পরিবহনের বিভিন্ন মেকানিজম ফলো করে হচ্ছে তড়িৎ পরিবহন করা হয়। এখন হচ্ছে আমরা তড়িৎ পরিবহনের মেকানিজমের উপর ভিত্তি করে আমরা প্রকারভেদ পড়ব তড়িৎ পরিবাহীর। সেটা হচ্ছে 2টা, একটা হচ্ছে ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী, ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী, আর আরেকটা হচ্ছে আমাদের রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে যেটা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, কারণ ইলেকট্রনীয় পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী এই দুটার পার্থক্যটা কি? ইলেকট্রনীয় পরিবাহী বেসিক্যালি আমরা যে ধাতুগুলো বা কঠিন পদার্থ থাকে, আমরা জানি কঠিন পদার্থের পৃষ্ঠতলে সঞ্চরণশীল ইলেকট্রন থাকে। এখন আমরা যখন এটার মাঝখান দিয়ে ইলেকট্রিসিটি পাস করব, এই ইলেকট্রনগুলোর সঞ্চারণের কারণে মানে ইলেকট্রনগুলোর মুভমেন্টের কারণে এই পদার্থটার মাঝখান দিয়ে তড়িৎ পরিবহন হবে বা ইলেকট্রিসিটি পাস করবে। এই কারণে এই ধরনের পরিবাহীকে বলা হয় হচ্ছে ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী, কারণ সে ইলেকট্রনের পরিবহনের মাধ্যমে ইলেকট্রিসিটিটা পাস করে। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী জিনিসটা কি? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সে ইলেকট্রিসিটিটা পাস করবে। যেরকম ধরো আমাদের যা একটা জলীয় দ্রবণ যদি থাকে, ওই জলীয় দ্রবণে কিছু আয়ন থাকলো, সোডিয়াম প্লাস অর ক্লোরাইড। এখন এই আয়নগুলোর সঞ্চরণশীলতার জন্য যেই পরিবাহিতা সৃষ্টি হবে এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, মানে রাসায়নিক বিক্রিয়ার কারণে সে হচ্ছে এই পরিবাহিতা সংগঠন হবে। এই কারণে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আর ইলেকট্রনের পরিবাহী হচ্ছে ইলেকট্রনের সঞ্চরণশীলের কারণে। এটা হচ্ছে আমাদের ছিল তড়িৎ পরিবাহী ও এর প্রকারভেদ। এখন আমরা তড়িৎ বিশ্লেষ্যের আবার কয়েকটা প্রকারভেদ আছে, কারণ সে হচ্ছে খুব তীব্রভাবে তড়িৎ পরিবহন খুব বেশি পরিবহন করে নাকি কম পরিবহন করে, তার মাঝখানে কতটুকু ইলেকট্রিসিটি পাস করতে পারে, এর উপর ভিত্তি করে তড়িৎ বিশ্লেষ্যকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেরকম একটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সবল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর আরেকটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এখন সবল তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর মাঝখানে সবল তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো? যেগুলো হচ্ছে তীব্র অম্ল বা তীব্র ক্ষার বা ধাতুর বিভিন্ন লবণ, যেগুলো পানিতে সম্পূর্ণরূপে জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিযোজিত হয়ে যায়, এগুলো হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। আর যেগুলো হচ্ছে সম্পূর্ণরূপে বিযোজিত হয় না, তার একটা পার্সেন্টেজ পানিতে দ্রবীভূত হয় কিন্তু বাকি পার্সেন্টেজটা আর পানিতে দ্রবীভূত হয় না, এগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আর তড়িৎ অবিশ্লেষ্য হচ্ছে যেটা মাঝখান যেগুলো কোনো দিনই পানিতে কিছু পরিমাণেও বিয়োজিত হয় না, এগুলো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। এখন সবল তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য আর তড়িৎ অবিশ্লেষ্য, এটার একটা ছক বই দেওয়া আছে যেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। আর সেকেন্ড পেজে আমাদের বইয়ের দেওয়া আছে যে সবল তড়িৎ বিশ্লেষ্যগুলো হচ্ছে পানিতে 70 to 100% পরিমাণ দ্রবীভূত হয়, আর মৃদুগুলো হচ্ছে 1 to 10% মাত্র দ্রবীভূত হবে। এখন 70 to 100% কোনগুলো হয় আমরা অনেকগুলো জানি, যেমন HCl, H2SO4, দেন পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। তো এগুলো হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য কেমন? কম পরিমাণে কি কি বিযোজিত হয়, যেরকম আমরা জানি দুর্বল অ্যাসিড CH3COH, এরকম কিছু পদার্থ আছে, এগুলো হচ্ছে কম মৃদু মানে কম পরিমাণে বিযোজিত হয়, এই কারণে হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ আছে যেরকম ধরো চিনির দ্রবণ, এগুলো পানিতে আয়নিতই হয় না, এই কারণে হচ্ছে এগুলো বলা হয় হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। এখন পানিতে দ্রবীভূত হওয়া আর পানিতে আয়নিত হওয়া দুটো জিনিস কিন্তু আলাদা জিনিস। অনেকে এটার মাঝখানে কনফিউশন সৃষ্টি করো যে চিনির দ্রবণ তো পানিতে দ্রবীভূত হয়, তাহলে এটা কেন তড়িৎ অবিশ্লেষ্য? পানিতে দ্রবীভূত হওয়া আর পানিতে আয়নিত হওয়া এক জিনিস না। চিনির দ্রবণগুলো হচ্ছে চিনির যে কণাগুলো ওগুলো পানির সাথে ঠিকমতো দ্রবীভূত হয়, কারণ সে হচ্ছে ওই জায়গায় সন্নিবেশ বন্ধন করে দ্রবীভূত হয়ে থাকে, কিন্তু সে কোনোদিনই তার আয়নগুলোতে ডিভাইড হয় না। যেরকম সোডিয়াম ক্লোরাইড, সে হচ্ছে পানিতে সোডিয়াম প্লাস অ্যান্ড ক্লোরিন Cl ক্লোরাইড আয়ন, সোডিয়াম প্লাস অ্যান্ড ক্লোরাইড আয়নে বিভাজিত হয়ে যায়, কিন্তু চিনির দ্রবণ এরকম কোনো আয়নে বিভাজিত হয় না বা আয়নিত হয় না, এই কারণে আমরা ওদেরকে বলবো তড়িৎ অবিশ্লেষ্য। তো উদাহরণগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে উদাহরণগুলো।
আর এরপরে হচ্ছে আমরা আসবো যে ইলেকট্রনীয় পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এই দুটার মাঝখানে পার্থক্য কি। এখন একটা পার্থক্য আমরা বলছি অলরেডি যে ইলেকট্রনীয় পরিবাহিত হচ্ছে ইলেকট্রনের গতির জন্য বা ইলেকট্রনের সঞ্চালনের কারণে তড়িৎ পরিবাহিত হয়, আর তড়িৎ বিশ্লেষিত হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার কারণে তড়িৎ পরিবাহিত হয়। এই পার্থক্য ছাড়াও তোমাদের আমরা পরে পড়বো যেটা কুলম্বের সূত্র, আমরা পড়ছি অলরেডি, তোমরা অলরেডি পড়ার কথা, ফিজিক্সেও আছে কুলম্বের সূত্র। আর এই জায়গায় আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র। এখন কুলম্বের সূত্রটা হচ্ছে আমাদের ইলেকট্রনীয় যে পরিবাহী সেগুলো হচ্ছে কুলম্বের সূত্র মেনে চলে, তো ফিজিক্সে হচ্ছে আমরা পড়ছি কুলম্বের সূত্র। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যেটা সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র মেনে চলে। এই ফ্যারাডের সূত্রটা হচ্ছে আজকে আমরা পরে আলোচনা করব, ফ্যারাডের সূত্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর জন্য। আর ইলেকট্রনীয় পরিবাহীগুলো যেহেতু তাদের মুক্ত ইলেকট্রন আছে এবং তারা হচ্ছে ওই ফ্রি ইলেকট্রনগুলো ইউজ করে তড়িৎ পরিবহন করে, এই কারণে তাদের তড়িৎ পরিবহন ক্ষমতাটা তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ পরিবহন ক্ষমতার চেয়ে অনেক বেশি। কারণ ইলেকট্রনের সঞ্চরণশীলতা আয়নের সঞ্চরণশীলতার চেয়ে অনেক বেশি হয়, এই কারণে আমাদের ইলেকট্রনীয় যেই তড়িৎ পরিবাহীগুলো আছে ওগুলোর তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি হবে। এরপরে হচ্ছে আমরা পরিবাহিতা, পরিবাহিতা জিনিসটা কি এটা হচ্ছে একটু আমরা জানবো। এখন পরিবাহিতা হচ্ছে আমরা জানি কোনো একটা পদার্থের মাঝখান দিয়ে যদি ধরো ইলেকট্রিসিটি পাস করতে চায়, যেরকম এটা একটা ধাতব পদার্থ হতে পারে, যেরকম ধরো সোডিয়ামের একটা বার, এটার মাঝখান দিয়ে যদি আমি ইলেকট্রিসিটি পাস করতে চাই তাহলে সোডিয়ামের যে অণুগুলো পরমাণুগুলো এই জায়গায় থাকবে, সে হচ্ছে এই ইলেকট্রিসিটিটা পাস করতে একটা বাধা প্রদান করবে, যেটাকে আমরা বলবো হচ্ছে ওই তড়িৎ পরিবাহী রোধ। এখন এই রোধের উল্টা যে রাশিটা সেটাই হচ্ছে পরিবাহিতা। এখন পরিবাহিতা বলতে আমাদের বইয়ে 3 ধরনের পরিবাহিতার কথা বলা আছে, পরিবাহিতার কথা বলা আছে, যেরকম ধরো আপেক্ষিক তড়িৎ পরিবাহিতা, পরিবাহিতাকে হচ্ছে 3 ভাগে, একটা হচ্ছে আপেক্ষিক তড়িৎ পরিবাহিতা, আর আরেকটা হচ্ছে তুল্য তড়িৎ পরিবাহিতা, মোলার তড়িৎ পরিবাহিতা। এখন এই আপেক্ষিক তড়িৎ পরিবাহিতাটা কি? আচ্ছা, আমাদের হচ্ছে আরেকটা তথ্য যেটা হচ্ছে যে কোনো ধরনের পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হোক বা ইলেকট্রনীয় পরিবাহী হোক, সে হচ্ছে ওহমের সূত্র মেনে চলবে। আমরা ওহমের সূত্র হচ্ছে 9 10-এও পড়ছি, এটা হচ্ছে রোধের জন্য একটা সূত্র বিজ্ঞানী ওহম দিয়েছে, তো হচ্ছে ওই ওহমের সূত্রটা যে কোনো পরিবাহী মেনে চলবে। ওহমের সূত্র অনুসারে আমরা কি পড়ছিলাম, ওহমের সূত্র হচ্ছে আর সমানুপাতিক, আর মানে রোধ, আর সমানুপাতিক এল মানে যেই তার বা যেই পদার্থের মাঝখান দিয়ে সে যাচ্ছে তার দৈর্ঘ্য বাই হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কারণ আমরা হচ্ছে ওহমের সূত্র অনুসারে আচ্ছা ঠিক আছে, এখন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা ওহমের সূত্র থেকে এই জায়গাটায় আসছি। ওহমের সূত্র অনুসারে আমরা কি জানি, পরিবাহীর রোধই তার আপেক্ষিক রোধ। এখন এই ইয়াটা থেকে আমরা হচ্ছে বলছি যে পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশি, মানে এখন আপেক্ষিক তড়িৎ পরিবাহিতা হচ্ছে আপেক্ষিক রোধের বিপরীত রাশি। এখন এই আপেক্ষিক তড়িৎ পরিবাহিতাকে আমরা প্রকাশ করেছি কাপ্পা দিয়ে। এই কাপ্পা সমানুপাতিক ইকুয়ালস টু হচ্ছে 1/a, এরকম ইন্টু L/a। এখন এই জায়গা থেকে হচ্ছে আমরা কাপ্পার এককটা পাবো, যেটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এককগুলো আসে। এখন আমরা জানি আর বা রোধের একক হচ্ছে ওহম, সিজিএস এককে রোধের একক হচ্ছে ওহম, তাহলে হচ্ছে 1/r যেহেতু, তাহলে আমরা লিখতে পারবো এককের জায়গায় ওহম ইনভার্স 1। আর এল এর একক হচ্ছে, যেহেতু আমি বলছি সিজিএস এককে, তার মানে এল এর একক হচ্ছে সেন্টিমিটার ইন্টু হচ্ছে সেন্টিমিটার, আর এর একক বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা এই জায়গা থেকে কাপ্পার এককটা পেলাম ওহম ইনভার্স 1 ইন্টু সেন্টিমিটার ইনভার্স 1। এখন এই ওহম ইনভার্স 1টাকে MHO লেখা যায়, জাস্ট ওহমের উল্টা, MHO ইন্টু সেন্টিমিটার ইনভার্স 1। এটা হচ্ছে সিজিএস এককে, এই দুইটাই, এটাও অপশনে থাকতে পারে আবার এটাও অপশনে থাকতে পারে। তো সিজিএস এককে এই দুইটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতার একক। আর এখন আমরা যদি এটা এসআই এককে বের করি তাহলে কি হবে, এসআই এককে হচ্ছে 1/r বা ওহম ইনভার্সটাকে এসআই এককে বলে হচ্ছে সিমেন্স বা এস দিয়ে প্রকাশ করে। আর হচ্ছে আমাদের এই যে এল আর এ, এটা হচ্ছে যেহেতু এসআই এককে হবে তখন এল এর একক কি হবে মিটার, আর এর একক হবে হচ্ছে মিটার স্কয়ার। তাহলে এই জায়গায় আমাদের থাকবে সিমেন্স
পার মিটার। এটা হচ্ছে এসআই এককে আপেক্ষিক পরিবাহিতার একক। তো হচ্ছে আমাদের একদম কোনটা সিজিএস এককে কোনটা এসআই এককে এটা ভালো করে মনে রাখতে হবে, কারণ এককগুলো পরীক্ষায় আসে। তো আমি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে আপেক্ষিক তড়িৎ পরিবাহিতা। এখন অন্য তড়িৎ পরিবাহিতাগুলো আমাদের আলোচনা করতে হবে, যেরকম হচ্ছে তুল্য তড়িৎ পরিবাহিতা আর মোলার তড়িৎ পরিবাহিতা। এখন আমাদের আপেক্ষিক তড়িৎ পরিবাহিতার মাঝখানে কাপ্পা যেটা ছিল, এই আপেক্ষিক তড়িৎ পরিবাহিতাটাকে আমরা যদি 1000 সেন্টিমিটার কিউব বাই সি, যেখানে সিটা হচ্ছে গ্রাম তুল্য ভর, দিয়ে গুণ করি, আপেক্ষিক তড়িৎ পরিবাহিতাটাকে যদি আমি 1000 সেন্টিমিটার কিউব বাই সি গ্রাম তুল্য ভরটা দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে আমাদের তুল্য তড়িৎ পরিবাহিতাটা আসবে। এই জিনিসটা আসলে হচ্ছে আমাদের 1 গ্রাম তুল্যভর পরিমাণ পদার্থ কতটুকু আয়তনে থাকে এই জিনিসটা। যেরকম আমরা যদি ধরি যে সি গ্রাম ইকুইভ্যালেন্ট বা গ্রাম তুল্যভর পরিমাণ পদার্থ থাকে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব আয়তনে, তাহলে আমরা কি জানবো যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পরিমাণ পদার্থ থাকে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব বাই সি, এতটুকু আয়তনে। তো আমরা আপেক্ষিক পরিবাহিতাটার ক্ষেত্রে আমরা আয়তন নির্দিষ্ট করে দিয়েছিলাম যে ওটা 1 মিটার কিউবে হতে হবে, কিন্তু এই জায়গায় আয়তনটা নির্দিষ্ট না। এই কারণে যতটুকু আয়তনে 1 গ্রাম তুল্যভর পরিমাণ পদার্থ থাকবে ওই আয়তনটা দিয়ে আমরা যদি আপেক্ষিক পরিবাহিতাটা গুণ করি, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে তুল্য পরিবাহিতা। এখন তাহলে তুল্য পরিবাহিতার এককটা কি হবে? আমরা কাপ্পা বা আপেক্ষিক পরিবাহিতার একক সিজিএস এককে কি পেয়েছিলাম? পার ওহম পার সেন্টিমিটার। এইটার সাথে এখন আমি গুণ করতেছি, আয়তনের একক সেন্টিমিটার কিউবই থাকবে, আর সি বা গ্রাম তুল্য ভরের জায়গায় লিখব জি ইকিউভি, গ্রাম ইকুইভ্যালেন্ট, এভাবে প্রকাশ করে। তাহলে হচ্ছে এটার এককটা কি দাঁড়ালো? এই পার সেন্টিমিটার আর সেন্টিমিটার কিউব এই দুটো মিলে হয়ে যাবে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, আর এই পার ওহম বা মোহ ওইটার মতোই থাকবে ইন্টু সেন্টিমিটার স্কোয়ার, আর গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের তুল্য পরিবাহিতার সিজিএস এককে একক। এখন এই জিনিসটা আবার আমরা যদি এসআই এককে বের করতে চাই তাহলে কিভাবে বের করব? আবার আগের মতোই, যেরকম এসআই এককে আপেক্ষিক পরিবাহিতা, এসআই এককে আপেক্ষিক পরিবাহিতার একক কি? সিমেন্স পার মিটার। সিমেন্স পার মিটার। এসআই এককে যদি আমি হচ্ছে আয়তন নিই তাহলে সেটার একক কি হবে? মিটার কিউব, মিটার কিউব। আর গ্রাম তুল্য ভর তো আবার গ্রাম ইকুইভ্যালেন্ট জি ইকিউভি, তাহলে হচ্ছে এইটার এককটা দাঁড়ালো সেন্টিমিটার সিমেন্স মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1। তোমার যদি হচ্ছে সূত্রটা মনে থাকে তাহলে হচ্ছে তুমি এককটা নামায় নিতে পারো, এটা যদি তোমার সুবিধা মনে হয় এটা করবা। আর যাদের হচ্ছে মনে হয় যে এত সূত্র আমার মনে থাকবে না বা পরীক্ষার হলে হয়তো আমি মনে করতে পারবো না, তারা হচ্ছে এককটাই মনে রাখবা। কিন্তু আমার কাছে একক মনে রাখা যে সূত্রটা মনে রাখা বেশি সহজ মনে হয়, কারণ এটা কোনটার উপরে স্কোয়ার ছিল কোনটার উপরে একক ছিল এটা আমাদের গন্ডগোল লেগে যেতে পারে, যে হয়তো বা মিটারের উপরে -1 ছিল গ্রাম ইকুইভ্যালেন্টের উপর স্কোয়ার ছিল। কিন্তু যদি আমি সূত্রটা মনে রাখি বা কিভাবে আসছে প্রসেসটা এটা মনে রাখি, তাহলে হচ্ছে আমি সহজেই এককটা বের করতে পারবো। এখন সেম ভাবে আমরা হচ্ছে মোলার তড়িৎ পরিবাহিতার এককটা বের করব। মোলার তড়িৎ পরিবাহিতাটাও সেম জিনিস। এই আপেক্ষিক তড়িৎ পরিবাহিতার আয়তন নির্দিষ্ট ছিল, মোলার তড়িৎ পরিবাহিতা এবং তুল্য পরিবাহিতা এই দুইটার ক্ষেত্রে আয়তন নির্দিষ্ট না। এখন মোলার তড়িৎ পরিবাহিতার ক্ষেত্রেও আয়তন নির্দিষ্ট না। এখন আমরা ধরলাম যে এম মোল পরিমাণ পদার্থ আছে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব আয়তনে, তাহলে 1 মোল পরিমাণ পদার্থ থাকবে 1000 সেন্টিমিটার কিউব বাই হচ্ছে এম, এতটুকু পরিমাণ আয়তনে। তাহলে এইটাকে যদি এই 1000 সেন্টিমিটার কিউব বাই এম এই জিনিসটাকে যদি আমরা আবার কাপ্পার সাথে গুণ করি বা আপেক্ষিক পরিবাহিতার সাথে গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে মোলার তড়িৎ পরিবাহিতা। এখন মোলার তড়িৎ পরিবাহিতা এককটা তাহলে কি? এই কাপ্পার একক হচ্ছে আবার আমাদের সিজিএস এককে যদি আমরা বের করি পার ওহম পার সেন্টিমিটার ইন্টু হচ্ছে এটা সেন্টিমিটার কিউবই থাকলো আর এই জায়গায় হচ্ছে মোল। এখন তাহলে কি হইলো ঘটনাটা? তাহলে আমরা এই জায়গায় পাবো হচ্ছে পার ওহম সেন্টিমিটার স্কোয়ার পার মোল। আর যদি এটা আমরা এসআই এককে নেই তাহলে এই জায়গায় পাবো সিমেন্স, এই জায়গায় পাবো মিটার স্কোয়ার, আর এটা হচ্ছে পার মোল। এগুলা গেল হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের তড়িৎ পরিবাহিতা এবং তার একক। এইবার হচ্ছে তড়িৎ পরিবাহিতাগুলো
এক একজন আমাদের হচ্ছে ঘনমাত্রা বৃদ্ধির সাথে সাথে তড়িৎ পরিবাহিতাগুলোর এক ধরনের চেঞ্জ হয়, কিন্তু দুই ধরনের তড়িৎ পরিবাহিতা আবার দুই ধরনের চেঞ্জ হয়। যেরকম আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য যেগুলো, এগুলোর যদি আমরা ঘনমাত্রা বৃদ্ধি করি তাহলে তোমাদের তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ঘনমাত্রা বৃদ্ধি করলে আপেক্ষিক পরিবাহিতাও বৃদ্ধি পাবে। মানে হচ্ছে ধরো আমি একটা তীব্র তড়িৎ বিশ্লেষণ নিলাম, সেটার যদি আমি ঘনমাত্রা বা সি ইনক্রিজ করি তাহলে তার আপেক্ষিক পরিবাহিতা কাপ্পাও ইনক্রিজড হবে। কিন্তু যদি হচ্ছে আমরা একটা মৃদু তড়িৎ বিশ্লেষণ নিই তাহলে তার ঘনমাত্রা বৃদ্ধিতে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পাবে। দুটারই সেম, আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রেও বৃদ্ধি পাবে, মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রেও বৃদ্ধি পাবে। কিন্তু তুল্য তড়িৎ পরিবাহিতা আবার হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যদি আমি ঘনমাত্রা বৃদ্ধি করি তাহলে হচ্ছে আমাদের তুল্য পরিবাহিতা হ্রাস পাবে। বুঝছো জিনিসটা? মানে আপেক্ষিক পরিবাহিতা দুইটার ক্ষেত্রেই যদি আমি বৃদ্ধি করি তাহলে বৃদ্ধি পাবে, কিন্তু তুল্য পরিবাহিতাটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যদি আমি ঘনমাত্রা বৃদ্ধি করি তাহলে তুল্য পরিবাহিতা হ্রাস পাবে। এই জিনিসগুলো অনেক কনফিউজিং, তো তোমরা হচ্ছে এক জায়গায় এই লাইনগুলো লিখে রাখবা কোনো একটা নোটে বা বইয়ের জায়গায় কোনো এক জায়গায় কম্পাইল করে, যাতে কখনো প্যাচ না লাগে। যেরকম ধরো আপেক্ষিক পরিবাহিতা কি হবে, দুইটার ক্ষেত্রে বৃদ্ধি হবে। তুল্য পরিবাহিতা কি হবে, আর তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে বৃদ্ধি পাবে বাট মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে হ্রাস পাবে। এগুলো যেন গন্ডগোল না হয়ে এমসিকিউ ভুল না হয়, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে কোনটার ঘনমাত্রা বৃদ্ধিতে বৃদ্ধি পাচ্ছে, কোনটার ঘনমাত্রা হ্রাসে বৃদ্ধি পাচ্ছে। এই দুটার মধ্যে একটু কনফিউশন হয়। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোষ ধ্রুবক। কোষ ধ্রুবক কি? কোষ ধ্রুবক জিনিস হচ্ছে, আমরা আবার আগের সূত্রে যদি ফিরে যাই, আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে আমরা বললাম যে রো 1/ρ বা কাপ্পা ইকুয়ালস টু ছিল তোমার 1/r ইন্টু L/A। তো হচ্ছে তোমার এই যে L/A, এই জিনিসটাকে আমরা হচ্ছে বলছি কোষ ধ্রুবক বা পরিবাহিতা কোষ ধ্রুবক। তো পরিবাহিতা কোষ ধ্রুবক তাহলে কি? L/A। তো L এর একক হচ্ছে, যদি সিজিএস আমরা নিই, L এর একক সেন্টিমিটার, A এর একক হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। মানে সিজিএস এককে কোষ ধ্রুবকের একক, এসআই এককে কোষ ধ্রুবকের একক কি আসবে? পার মিটার। তো আমাদের হচ্ছে এই কোষ ধ্রুবকের এককের প্রশ্নগুলো মেডিকেলে আসে, প্লাস হচ্ছে এই জায়গার অঙ্কগুলো খুবই ইজি থাকে, কাজে এই জায়গা থেকে অঙ্কও আসে। যেরকম তোমাদের বইয়ের উদাহরণে বিভিন্ন অঙ্ক দেওয়া আছে, যেরকম একটা অঙ্ক এরকম যে 25°C তাপমাত্রায় একটি পরিবাহিতা কোষের তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার, প্রতিটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 1 সেন্টিমিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 2 সেন্টিমিটার স্কয়ার। এটার কোষ ধ্রুবক কত? এই অঙ্ক তো মেডিকেলে আসতেই পারে, একদম ইজি। যেরকম তোমাকে বলছে যে দুইটা মাঝখানের দূরত্ব 1 সেন্টিমিটার আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার স্কয়ার, তার মানে এটার কোষ ধ্রুবক 0.5 পার সেন্টিমিটার। এগুলো অঙ্ক একদমই ইজি, সো হচ্ছে এগুলো মেডিকেলে আসা খুবই সম্ভব, কাজে আমরা এগুলো অঙ্ক তো অন্তত পারবো। আর এরকমও হতে পারে যে তোমার রোধ দেওয়া আছে বা হচ্ছে কে এর মান দেওয়া আছে, তাহলেও তো হচ্ছে আমরা L/A থেকে বের করতে পারবো। এই সূত্রের পুরো জিনিসটা মনে রাখলেই তুমি পারবা। আর কাপ্পা ইকুয়ালস টু কি আমরা আগেই জানি, 1/ρ, মানে হচ্ছে আপেক্ষিক পরিবাহিতার হচ্ছে আপেক্ষিক রোধের উল্টা রাশি, তো 1/ρ। তো আমাদের আপেক্ষিক রোধের মান আর রোধের মান দেওয়া থাকলেও আমরা কোষ ধ্রুবকের মান বের করতে পারবো। যেরকম ধরো আপনি আপেক্ষিক রোধের মান দিলাম যে সামহাউ 50, আর এর মান হচ্ছে 5, তাহলে হচ্ছে এই জায়গায় তুমি 50 বসাবে, এই জায়গায় 5 বসাবা, কোষ ধ্রুবকের মান এমনিতেই পেয়ে যাবা, তাই না? কাজে হচ্ছে এগুলো অঙ্ক একদম ইজি, এগুলো অঙ্ক আসতে পারে। দেন আমরা কোষ ধ্রুবক থেকে আগাই সামনে। কে সবাই সবার ফ্রেন্ডদের মেনশন দিয়ে ফেলো, আর যারা দেখতেছে অবশ্যই রিঅ্যাক্ট দিয়ে ফেলবা। আচ্ছা, এরপরে আমাদের যেই টপিকটা, এগুলো হচ্ছে তোমাদের যেই ছকটার কথা আমি আগে বলেছিলাম যে সবল তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য, এই ছকটা হচ্ছে তোমাদের আবার বইয়ে পেছনে ব্যবহারিক অংশে দেওয়া আছে। তো ওই ছকের থেকে কিন্তু প্রত্যেক বছরই অবজেক্টিভ আসে, কাজে ওইটা আমরা কোনোভাবেই মিস করবো না। ওই ছকটা আমাদের অবশ্যই পড়তে হবে, ওই ছকটা সবাই দাগিয়ে নেও বইয়ে যে আমাদের এই ছকটা পড়তে হবে। এরপরে তোমাদের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত বিভিন্ন পদ, একক, এগুলো নিয়ে কথা বলা আছে। যেরকম ধরো তড়িৎ প্রবাহ, যে জিনিসটা আমাদের একটু কনফিউশন হয়, এটা হচ্ছে তড়িৎ আর তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ, তড়িৎ বলতে আর কি, তোমরা বইয়ে দেখবা যে তড়িতের একক দেওয়া আছে হচ্ছে কুলম্ব অথবা ফ্যারাডে, আর তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার। তো তোমাদের হচ্ছে এই তড়িৎ আর তড়িৎ প্রবাহের মাঝখানে কনফিউশন হয়ে যায় যে তড়িতের একক কত, তাহলে এম্পিয়ার হওয়া উচিত। তড়িতের একক এম্পিয়ার না, তড়িৎ মিন্স হচ্ছে কত কুলম্ব চার্জ, মানে চার্জ বা আধান আমরা যেটা পড়েছি এইটাই তড়িৎ, মানে চার্জটাই হচ্ছে রিপ্রেজেন্ট করে তড়িৎকে। সো হচ্ছে আমরা চার্জের একক যেরকম কুলম্ব, ফ্যারাডে এগুলো পড়ি, 1 ফ্যারাডে ইকুয়ালস টু হচ্ছে 96500 কুলম্ব।
তো হচ্ছে আমরা যেরকম তড়িতের চার্জের যে একক, তড়িতের ক্ষেত্রেও সেম একক কাজ করে। আর তড়িৎ প্রবাহ হচ্ছে প্রতি সেকেন্ডে কতটুকু চার্জ হচ্ছে একটা পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, ওইটা হচ্ছে তার তড়িৎ প্রবাহ। এখন হচ্ছে আমরা আই ইকুয়ালস টু বা তড়িৎ প্রবাহ ইকুয়ালস টু জানি হচ্ছে Q/T, মানে হচ্ছে প্রতি সেকেন্ডে যতটুকু চার্জ এর মাঝখান দিয়ে প্রবাহিত হয়, মানে তড়িৎ প্রবাহের একক হচ্ছে কুলম্ব বাই সেকেন্ড বা হচ্ছে কুলম্ব পার সেকেন্ড, বা এটাকে আমরা হচ্ছে সংক্ষেপে বলি হচ্ছে এম্পিয়ার। তো হচ্ছে তড়িৎ আর তড়িৎ প্রবাহ এই দুটার মধ্যে আমরা কনফিউশন করব না, এই দুটো হচ্ছে আলাদা জিনিস। তড়িতের একক কুলম্ব বা ফ্যারাডে। কুলম্ব হচ্ছে তড়িতের সবচেয়ে ছোট একক, আর ফ্যারাডে হচ্ছে সবচেয়ে বড় একক। কারণ ফ্যারাডে হচ্ছে 1 ফ্যারাডে সমান হচ্ছে 96,500 কুলম্ব, এটা তড়িতের সবচেয়ে বড় একক। আর তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার। সো হচ্ছে এটা মাঝখানে কনফিউশন করব না। আর পরে কুলম্ব চার্জ এগুলো আমরা পড়লাম। ফ্যারাডে ইকুয়ালস টু 1 ফ্যারাডে ইকুয়ালস টু 96,500, এই তথ্যটা মনে রাখবা, কারণ এগুলো ম্যাথ করার ক্ষেত্রেও এই তথ্যটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে 1 ফ্যারাডে ইকুয়ালস টু কত। আর এটাও ডাইরেক্ট অবজেক্টিভে আসে যে 1 ফ্যারাডে ইকুয়ালস টু কত বা 3 ফ্যারাডে ইকুয়ালস টু কত। তো হচ্ছে এগুলো মনে রাখতে হবে। এখন আমরা ফ্যারাডের সূত্রে চলে যাই। ফ্যারাডের সূত্রটা কি? ফ্যারাডের সূত্র আমরা বলছিলাম যে তড়িৎ বিশ্লেষ্য কোষের জন্য ফ্যারাডে হচ্ছে এক সূত্র দিয়েছে, যেটা শুধু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জন্য খাটবে, ইলেকট্রনীয় যে পরিবাহী ওগুলোর জন্য খাটবে না। ইলেকট্রনীয় পরিবাহীর জন্য হচ্ছে কুলম্বের সূত্র, আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলোর জন্য হচ্ছে ফ্যারাডের সূত্র। এখন ফ্যারাডে হচ্ছে দুইটা সূত্র দিয়েছে। ফ্যারাডে প্রথম সূত্রটাই বলা আছে যে আমরা যদি কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, যেরকম ধরো এটা একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, যদি আমি এরকম, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা কিউ ইকুয়ালস টু একটু আগে পড়েছি আই ইকুয়ালস টু আমরা কি পড়লাম Q/T, মানে তড়িৎ প্রবাহ ইকুয়ালস টু হচ্ছে 1 সেকেন্ডে যতটুকু চার্জ যায়, তো এই Q/T থেকে কিউ ইকুয়ালস টু আমরা পাই হচ্ছে IT। তো আমরা এই জায়গায় লিখতে পারবো, আবার জানি সমানুপাতিক চিহ্ন উঠালে একটা ধ্রুবক আনতে পারবো ZQ। এক যেরকম ক্যালসিয়াম 2+ এর ক্ষেত্রে কি হবে, ক্যালসিয়াম 2+ হচ্ছে দুইটা ইলেকট্রন যদি গ্রহণ করে, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সে ক্যালসিয়াম হিসেবে জমা হতে পারবে, মানে তার তড়িৎদ্বার থেকে তার দুইটা ইলেকট্রন গ্রহণ করা লাগে। তো আর সোডিয়ামের হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করলে হয়। তো এই জেডটা হচ্ছে বেশ এই কত মোল জমা হলো, আমরা তড়িৎ পরিবহন করার পরে কত মোল তড়িৎ দ্বারা জমা হলো এটার উপর ডিপেন্ড করে। মানে জেড হচ্ছে 1, 2 এভাবে চেঞ্জ হবে, যেরকম সোডিয়ামের ক্ষেত্রে 1 বাট ক্যালসিয়ামের ক্ষেত্রে হচ্ছে 2। আর আইটি তো হচ্ছে আমরা কতটুকু তড়িৎ প্রবাহ দিতেছি আর কত সময় ধরে দিতেছি। তো এইগুলোর মেথগুলোও খুব ইজি। যেরকম তোমাকে ধরো ক্যালসিয়াম বলে দিল যে লবণটা ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে তুমি এমনিতেই নর্মালি বুঝবা যে জেড এর মান 2 হবে। এরপরে তোমাকে বললো যে আমি 5 সেকেন্ড সময় ধরে 15 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করছি, তাহলে হচ্ছে কতটুকু ক্যালসিয়াম জমা হবে, তাহলে হচ্ছে আমরা জাস্ট নর্মাল গুণ করব। কাজে এটা খুবই ইজি টাইপের ম্যাথ। এটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র থেকে এই ম্যাথগুলা করা যায়। আর ফ্যারাডে হচ্ছে আরেকটা সূত্র আছে, ফ্যারাডের দ্বিতীয় সূত্র। আচ্ছা, ফ্যারাডের প্রথম সূত্রে আরেকটা যে জিনিস সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জিনিসটা কি? এখন হচ্ছে আমরা যদি কোনো একটা পদার্থের মাঝখানে কোনো একটা একযোজী পদার্থ, যেরকম আমি যখন বলছি সোডিয়াম ক্লোরাইড, এই জায়গার মাঝখানে আমি কি বললাম যে যদি আমি 1 ফ্যারাডে বিদ্যুৎ 1 ফ্যারাডে চার্জ এটার মাঝখান দিয়ে দিই 1 ফ্যারাডে তড়িৎ, তাহলে হচ্ছে 1 মোল সোডিয়াম প্লাস হচ্ছে জমা হবে, 1 মোল সোডিয়াম জমা হবে, সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম হবে জারণ বিক্রিয়ার মাধ্যমে, ওই 1 মোল সোডিয়াম তড়িৎ দ্বারা জমা হবে 1 ফ্যারাডে বিদ্যুৎ যদি আমি দিই। তাহলে হচ্ছে আমরা জানি 1 ফ্যারাডে মানে হচ্ছে 96,500 কুলম্ব, মানে আমার 1 মোল সোডিয়াম প্লাস তড়িৎ দ্বারা জমা করার জন্য আমার 96,500 কুলম্ব তড়িৎ দিতে হচ্ছে বা চার্জ দিতে হচ্ছে। এখন আমি যদি 1 কুলম্ব চার্জ প্রোভাইড করি, তাহলে কতটুকু পরিমাণ সোডিয়াম জমা হবে তড়িৎ দ্বারে, কতটুকু পরিমাণ সোডিয়াম জমা হবে 1 কুলম্ব চার্জ যদি আমি প্রবাহিত করি, ওইটাই হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। যেরকম এখন তোমাদের বইয়ে হচ্ছে কয়েকটা পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান দেওয়া আছে, যেরকম আর্জেন্টাম বা রূপা আর কপার। এই পদার্থগুলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা এটা খুব ফ্রিকোয়েন্টলি মেডিকেলে আসে এরকম না, কিন্তু আমরা হচ্ছে মনে রাখবো যদি আসে এরকম রিস্ক, বাট সংখ্যাগত তথ্যগুলো আসলে এত ইম্পর্টেন্ট না, কিন্তু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের জিনিসটা মাঝে মাঝে আসে, যেরকম আর্জেন্টাম কপার, এই দুইটা বিশেষ করে আসেই, আর জিঙ্কেরটাও মাঝে মাঝে আসে, কিন্তু আর্জেন্টাম কপারেরটা অন্তত আমরা মনে রাখবো। এটা বের করা খুব সহজ, কিন্তু আমাদের তো আসলে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। যেরকম ধরো আমরা কি বলছি 1 ফ্যারাডে যদি আমরা 1 ফ্যারাডে চার্জ দিলে আমাদের 1 মোল আর্জেন্টাম বা 1 মোল রূপা হচ্ছে তড়িৎ দ্বারা জমা হবে, তাহলে হচ্ছে 96,500 কুলম্ব চার্জ দিলে এটা হচ্ছে 96,500 কুলম্ব দিলে 1 মোল, তাহলে 1 কুলম্ব দিলেই হচ্ছে 1/96,500 মোল, এই যে হইল
তাহলে হচ্ছে এই জায়গা থেকে আমি সহজে বের করতে পারবো যে 1 কুলম দিলে আমার কতটুকু হয়। মোল পার কুলম হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক, মোল পার কুলম। হ্যাঁ, এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক পদার্থে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক। কিন্তু যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তো তুমি 1/96500 জিনিসটা আসলে বের করতে পারবে না পরীক্ষার হলে। সো আমাদের যেটা করতে হবে, আমাদের কিছু জিনিসের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান মুখস্থ রাখতে হবে, যেরকম আর্জেন্টাম, কপার, জিঙ্ক এগুলো। তো পরীক্ষার মধ্যে এটা এগুলোর মাঝখানে অপশনগুলো এগুলোর মাঝখানে ঘুরে ফেরে দেয়, এই 3-4টা মুখস্থ করলেই হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্রটা দেখলাম, আর ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্র পড়ার আগে আমরা হচ্ছে ফ্যারাডের সূত্রের সীমাবদ্ধতা বা প্রযোজ্যতা এই জিনিসটা হচ্ছে একটু আলোচনা করি। এটা ম্যাথের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, যেরকম কারণ হচ্ছে কোনগুলোর ক্ষেত্রে তোমার আসলে ফ্যারাডের সূত্রটা প্রযোজ্য আর কোনগুলোর ক্ষেত্রে তুমি অন্য কোনো সূত্র ইউজ করতে হবে, এটা তোমার জানতে হবে। যেরকম আমি ফার্স্টেই একটা বলছি যে ইলেকট্রনীয় যে পরিবাহীগুলো এগুলোর ক্ষেত্রে হচ্ছে ফ্যারাডের সূত্র প্রযোজ্য না। ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে হচ্ছে কুলম্বের সূত্র। ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে কুলম্বের সূত্র। আর আমরা যেই ফ্যারাডের সূত্রগুলো এগুলো ইউজ করি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে। তাহলে এইটা ফ্যারাডের সূত্রের একটা সীমাবদ্ধতা, যে সে হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারে না জিনিসগুলো, শুধুমাত্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারে। সো এইটা হচ্ছে তার একটা সীমাবদ্ধতা। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে তাপের প্রভাব আছে। যেমন ফ্যারাডের সূত্র তড়িৎ বিশ্লেষের দ্রবণের এবং গলিত। এখন আমরা জানি যে যদি আমি 96,500 জিঙ্ক জমা হবে, তার ভর হচ্ছে 65.34 গ্রাম জিঙ্ক, এটা হচ্ছে জমা হবে। আর এখন যদি আমি এই 3000 কুলম দিই, তাহলে কতটুকু জিঙ্ক জমা হবে এইটুকু। এখন এই ম্যাথ দেখে ভয় পাওয়া উচিত না, আমি তো হচ্ছে এটা একটা ফ্রিকোয়েন্টলি হচ্ছে 96,500 × 2 হবে। এই জায়গায় হচ্ছে যেহেতু জিঙ্ক থেকে কি হয়, দুইটা ইলেকট্রনে জিঙ্ক 2+ হিসেবে থাকে, পরে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক হিসেবে হয়। মানে হচ্ছে আমি যদি 2 ফ্যারাডে পরিমাণ তড়িৎ তাকে দেই, তাহলে হচ্ছে 1 মোল হবে। তাহলে এখন আমি যদি তোমাকে বলি যে কোশ্চেন ডাইরেক্ট এইভাবেও আসে যে 2 ফ্যারাডে বিদ্যুৎ দিলে কত গ্রাম জিঙ্ক পাওয়া যাবে, তো আমরা জানি যে 2 ফ্যারাডে